এশিয়ার আকাশে যুদ্ধের ধোঁয়া এখনও ঘন। ফেব্রুয়ারির শেষ সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে বড় ধরনের হামলা চালানোর পর থেকে পরিস্থিতি পুরোপুরি বদলে গেছে। ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে তেহরান প্রতিশোধের পথ বেছে নেয়। মিসাইল, ড্রোন, সুইসাইড বোট, আন্ডারওয়াটার ড্রোন সবকিছু দিয়ে তারা আমেরিকান ঘাঁটি, ইসরায়েলি এলাকা এবং গালফের কয়েকটা দেশকে লক্ষ্য করে। কিন্তু সবচেয়ে বড় অস্ত্র হিসেবে তারা বেছে নেয় স্ট্রেট অফ হরমুজকে। এই সরু জলপথ, যেটা পারস্য উপসাগরকে আরব সাগরের সঙ্গে যুক্ত করে, বিশ্বের জ্বালানির প্রধান ধমনী। প্রতিদিন লক্ষ লক্ষ ব্যারেল তেল এই পথ দিয়ে যাতায়াত করে। ইরানের রেভলিউশনারি গার্ডস ঘোষণা করে দেয় আমেরিকা, ইসরায়েল এবং তাদের মিত্রদের জাহাজ এখান দিয়ে যেতে পারবে না। ফলে জাহাজের চলাচল প্রায় থেমে যায়। ট্যাঙ্কারগুলো বন্দরে আটকে থাকে, কেউ কেউ ফিরে যায়, কেউ কেউ ঝুঁকি নিয়ে চলার চেষ্টা করে। গত ১০-১২ দিনে অনেক জাহাজ আক্রান্ত হয়েছে। থাই জাহাজ মায়োরি নারীতে আগুন লেগে ক্রুরা জাহাজ ছেড়ে পালিয়েছে। মাল্টার পতাকাযুক্ত জেফিরোস ক্ষতিগ্রস্ত হয়েছে। এই সব ঘটনা বিশ্ব তেল বাজারকে কাঁপিয়ে দিয়েছে, দাম আকাশ ছুঁয়েছে। ভারতের জন্য এই সংকট খুবই গুরুতর। দেশ প্রতিদিন প্রায় ৫ থেকে ৫.৫ মিলিয়ন ব্যারেল তেল আমদানি করে। তার মধ্যে অনেকটা অংশ আসত ইরাক, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহী, কুয়েত এইসব দেশ থেকে। এই তেলের বড় অংশ হরমুজ প্রণালী দিয়েই আসত। যুদ্ধ শুরু হওয়ার পর সেই পথ বন্ধ হয়ে যাওয়ায় রিফাইনারিগুলো চিন্তায় পড়ে যায়। রিলায়েন্স, আইওসি, বিপিসিএল সবাই বিকল্প পথ খুঁজতে শুরু করে। সরকার দ্রুত পদক্ষেপ নেয়। সৌদি আরবের ইস্ট ওয়েস্ট পাইপলাইন দিয়ে তেল রেড সির ইয়নবু বন্দরে পাঠানো হয়। সেখান থেকে জাহাজে করে ভারত আসে। ইউএইর হাবশান ফুজাইরা পাইপলাইন দিয়ে তেল গালফ অফ ওমানে পৌঁছায়, হরমুজ এড়িয়ে। কিন্তু এই পাইপলাইনগুলোর ক্ষমতা সীমিত। সৌদি আর ইউএই নিজেরাও এগুলো ব্যবহার করে। চীন, জাপান, দক্ষিণ কোরিয়া সবাই চাপ দেয়। ফলে ভারতের জন্য পুরো ঘাটতি পূরণ করা সম্ভব হয় না। এর মধ্যে রাশিয়া থেকে তেল আমদানি অনেক বাড়ানো হয়। যুদ্ধের আগে যেখানে দিনে ৮ লক্ষ থেকে ১০ লক্ষ ব্যারেল আসত, সেখানে এখন ১৪.৫ লক্ষ ব্যারেলের কাছাকাছি পৌঁছে গেছে। আমেরিকা রাশিয়ান তেলের ওপর ওয়েভার দেয় যাতে ভারত আরও বেশি কিনতে পারে। স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ থেকেও তেল ছাড়া হচ্ছে। এই রিজার্ভ প্রায় ৩০ দিনের চাহিদা মেটাতে পারে। সরকার বারবার বলছে, আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছি। কিন্তু সবচেয়ে বড় স্বস্তি আসে কূটনীতির মাধ্যমে। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগাচির মধ্যে যুদ্ধ শুরুর পর ৩ বার কথা হয়। সর্বশেষ কথোপকথন মঙ্গলবার রাতে। আলোচনায় জাহাজ চলাচলের নিরাপত্তা এবং ভারতের জ্বালানি নিরাপত্তা ছিল মূল বিষয়। ভারতীয় সূত্র দাবি করে, ইরান ভারতীয় পতাকাযুক্ত ট্যাঙ্কারদের নিরাপদ পথের আশ্বাস দিয়েছে। এই দাবির প্রমাণ হিসেবে লাইবেরিয়া পতাকাযুক্ত শেনলং নামের একটা সুয়েজ ম্যাক্স ট্যাঙ্কার সৌদি ক্রুড নিয়ে মুম্বাই বন্দরে পৌঁছে গেছে। যুদ্ধ শুরুর পর মধ্যপ্রাচ্য থেকে ভারতে আসা এটাই প্রথম ক্রুড ক্যারিয়ার। জাহাজের ক্যাপ্টেন ভারতীয়। হরমুজ পার হওয়ার সময় ট্র্যাকিং সিস্টেম বন্ধ করে ডার্ক মোডে চলেছে যাতে ঝুঁকি কমানো যায়। আরও 2টি ট্যাঙ্কারও সম্প্রতি পার হয়েছে বলে খবর। পুষ্পক এবং পরিমল নামে 2টি ভারতীয় ট্যাঙ্কার নিরাপদে যাতায়াত করছে। তবে ইরানের একটি সূত্র এই ধরনের কোনো চুক্তি বা সমঝোতা হয়নি বলে অস্বীকার করেছে। হয়তো এটা আনুষ্ঠানিক চুক্তি নয়, বরং অনানুষ্ঠানিক আশ্বাস। ইরান বলছে, আমেরিকা, ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজ ছাড়া অন্যদের ছাড় দেওয়া হচ্ছে। এই অস্বীকার সত্ত্বেও ভারতের জন্য এটা বড় স্বস্তি, কারণ ভারত কখনও ইরানের বিরুদ্ধে কড়া অবস্থান নেয়নি। চাবাহার বন্দরের মতো প্রকল্প ইরানের জন্য গুরুত্বপূর্ণ। পুরনো সম্পর্কের কারণে ভারত ছাড় পেয়েছে। এই স্বস্তির মাঝেও দুঃখজনক খবর আসে। ইরাকের বসরার কাছে খোর আল জুবায়ের বন্দরের কাছে মার্কিন মালিকানাধীন সেফ সি বিষ্ণু নামের ট্যাঙ্কার আক্রান্ত হয়। ইরানি সুইসাইড বোট বা আন্ডারওয়াটার ড্রোন দিয়ে হামলা। জাহাজে আগুন লাগে, বিস্ফোরণ ঘটে, একজন ভারতীয় ক্রু সদস্য নিহত হন। বাকি ১৫ জন ভারতীয় ক্রুকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। ভারতের বাগদাদ দূতাবাস পরিবারের সঙ্গে যোগাযোগ রেখে সব ধরনের সাহায্য দিচ্ছে। ভারতীয় নাবিকরা বিশ্বের সবচেয়ে বড় সমুদ্রকর্মী শক্তি। বিশ্বের প্রায় ১৫%-এরও বেশি নাবিক ভারতীয়। এই যুদ্ধে তারা অনিচ্ছাকৃতভাবে শিকার হচ্ছে। সরকার বারবার বলছে, নাবিকদের নিরাপত্তা সবচেয়ে গুরুত্বপূর্ণ। নৌবাহিনী প্রস্তুত রাখা হয়েছে। অর্থনৈতিক দিক থেকে পরিস্থিতি কঠিন। তেলের দাম বেড়ে গেছে, পেট্রোল ডিজেলের দাম অনেক বাড়ার আশঙ্কা। পরিবহন খরচ বাড়ছে, খাদ্য এবং অন্যান্য পণ্যের দামও বাড়ছে। মুদ্রাস্ফীতি চাপে পড়েছে, রুপি দুর্বল হচ্ছে। সরকার সাবসিডি বাড়াতে পারে, কিন্তু তাতে ফিস্কাল ঘাটতি বাড়বে। শেয়ার বাজারে পতন দেখা যাচ্ছে। তবে রাশিয়ান তেল সস্তা হওয়ায় কিছুটা সুবিধা হচ্ছে। এই সংকট ভারতকে অনেক কিছু শিখিয়েছে। জ্বালানি নিরাপত্তা শুধু তেল কেনার উপর নির্ভর করে না,
এটা কূটনীতির খেলা, উৎসের বৈচিত্র্য, প্রস্তুতি, রিনিউয়েবল এনার্জিতে বিনিয়োগ বাড়ানো দরকার, স্ট্র্যাটেজিক রিজার্ভ আরও বাড়ানো দরকার, নাবিকদের জন্য ভালো বীমা এবং নিরাপত্তা ব্যবস্থা দরকার। যুদ্ধ যদি দীর্ঘ হয় তাহলে হরমুজ পুরোপুরি বন্ধ থাকতে পারে। আমেরিকা নৌবাহিনী পাঠিয়ে প্রণালী খোলার চেষ্টা করবে, কিন্তু তাতে যুদ্ধ আরও ছড়িয়ে পড়ার ঝুঁকি। ভারতের ভারসাম্য নীতি এখনও পর্যন্ত কাজ করছে। আমেরিকা ইসরায়েলের সঙ্গে সম্পর্ক রেখেও ইরানের সঙ্গে যোগাযোগ বজায় রাখা গেছে। রাশিয়ার সঙ্গে সম্পর্ক আরও মজবুত হয়েছে। এই সংকট শান্তি ফিরে না আসা পর্যন্ত চলবে। তেলের দাম, নাবিকদের জীবন, দেশের অর্থনীতি সবকিছু ঝুঁকিতে। কিন্তু ভারতের কূটনীতি এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এখনও পর্যন্ত দেশকে টিকিয়ে রেখেছে। দেশবাসী নিহত নাবিকের পরিবারের পাশে দাঁড়াক, আর সরকারকে সব ধরনের সহযোগিতা করুক যাতে এই সংকট কাটিয়ে ওঠা যায়। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।